আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাচ্চারা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 9 নিয়ে পড়ালেখা করব। এই অধ্যায়টা একটু বড় কিন্তু ইজি। আমরা চেষ্টা করব পুরোটা ভিডিও মন দিয়ে শুনতে, যেন আমাদের একবার শুনলেই অর্ধেক পড়া হয়ে যায়। তো চলো শুরু করি। রাষ্ট্র ও সমাজে আমার অধিকার ও কর্তব্য। তো প্রথমে 1 নম্বরে কি দিয়েছে? রাষ্ট্রের ধারণা ও রাষ্ট্রের প্রতি আমাদের করণীয়। এই যে এটা দেখছো, এটা কি? এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা হলো আমাদের সরকারের নাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো বাংলাদেশের ম্যাপ। প্রত্যেকটা বিভাগ আলাদা করে করে এখানে দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবে। আচ্ছা, পূর্বের পৃষ্ঠার মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। তো প্রথমটাতে কি বলেছে? প্রত্যেক দেশের, একটু বড় করে দেই তাহলে তোমাদের জন্য সহজ হবে, দাঁড়াও। আচ্ছা, প্রত্যেক দেশের একটি মানচিত্র থাকে। পূর্বের পৃষ্ঠার মানচিত্রটি কোন দেশের? উত্তর বাংলাদেশের। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। এদেশের রাষ্ট্রের সীমানায় প্রতিবেশী রাষ্ট্রের নামগুলো লিখি। ভারত ও মিয়ানমার। রাষ্ট্র পরিচালনা করে সরকার। আমাদের সরকারের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, প্রতিটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে। কি আছে? নির্দিষ্ট ভূখণ্ড। এই ভূখণ্ডে নির্দিষ্ট জনসমষ্টি বাস করে। প্রথমে বলেছে নির্দিষ্ট ভূখণ্ড, এরপরে কি বলেছে? সেখানে নির্দিষ্ট জনসমষ্টি বাস করে। তাদের সঠিকভাবে পরিচালনার জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন। সার্বভৌমত্ব বজায় রাখায় রাষ্ট্র বহিঃশক্তির প্রভাব থেকে মুক্ত ও স্বাধীন। আচ্ছা, এখন অনুচ্ছেদটি পড়ে রাষ্ট্রের উপাদানগুলো খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি। তাহলে রাষ্ট্রের উপাদানগুলো কি কি আছে? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। আচ্ছা, রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই সুযোগ সুবিধাই নাগরিকের অধিকার। তাই রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে আইন মেনে চলা উচিত। রাষ্ট্র সবার জন্য শিক্ষার ব্যবস্থা করে। আমাদের প্রত্যেকের উচিত সেই শিক্ষার সুযোগ গ্রহণ করা। 18 বছর বয়স হলে রাষ্ট্রের সকল নাগরিক ভোট দানে অংশগ্রহণ করতে পারে। কত বছর হলে? 18 বছর হলে। ভোট দেওয়া নাগরিকের রাজনৈতিক অধিকার। কর প্রদান করা সকল নাগরিকের কর্তব্য। দেশের উন্নয়নের জন্য সবার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। রাষ্ট্রের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবার সাথে মিলেমিশে থাকা ও ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া আমাদের দায়িত্ব। বিশ্বের বুকে আমাদের রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে হবে। আচ্ছা, খুব সুন্দর কিছু কথা পড়লাম। এবার বলেছে উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাষ্ট্রের প্রতি আমাদের করণীয় কাজগুলো কি কি তার একটি তালিকা তৈরি করি। তাহলে করণীয় কাজ কি কি বলো? রাষ্ট্রের আইন মেনে চলা, শিক্ষার সুযোগ গ্রহণ করা এবং সুশিক্ষিত হওয়া, 18 বছর বয়স হলে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা, দেশের উন্নয়নের জন্য নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও ক্ষতি রোধ করা, সবার সঙ্গে মিলেমিশে থাকা এবং ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া, দেশের সুনাম ও মর্যাদা রক্ষা করা। আচ্ছা, এবার বলেছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আমার করণীয় কি তা লিখি। শিক্ষা, আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সম্পদ, তিনটা আমাদেরকে দিয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি জানতে চেয়েছে। শিক্ষা, নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলা। আইন শৃঙ্খলা, আইন মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যদের আইন মানতে উৎসাহিত করা। রাষ্ট্রীয় সম্পদ, রাস্তা, সেতু, বিদ্যালয়, গ্রন্থাগার ও অন্যান্য রাষ্ট্রীয় সম্পদের যত্ন নেওয়া এবং অপচয় বা ক্ষতি না করা।
আচ্ছা, এবার আমরা যাব কিছু সামাজিক সমস্যার দিকে। আমাদের এখানে টোটাল 4টা ছবি দেওয়া আছে, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে মোটামুটি সব সময় কিন্তু দেখতে পারি। তো এখানে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি। তো প্রথম ছবিটাতে আমরা কি দেখছি, যে একটা বাচ্চা হাতুড়ি দিয়ে ইট ভাঙছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে লেখাটা আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না। যতটুকু আমি বই দেখে বুঝতে পারছি যে এখানে বলেছে যে এ কাল্লু, এখানে বলেছে তুমি দেখতে পচা, আর এখানে বলেছে তুই আমাদের সাথে বসবি না। কি পচা পচা কতগুলো কথা বলেছে, তাই না? তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে একটা বাচ্চাকে কেউ খাইয়ে দিচ্ছে, মনে হয় মাই খাইয়ে দিচ্ছে, কারণ হাতে চুড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং বাচ্চাটা খুব মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি যে একজন মহিলা, হতে পারে তিনি মা, বাচ্চাকে মারার জন্য হাত তুলেছেন। আচ্ছা, এখন ছবিগুলো আমরা বিস্তারিত বলবো। প্রথম ছবিটা কি, একজন অল্প বয়সী ছেলে বসে হাতুড়ি দিয়ে ইট ভাঙছে। এটি সমাজে প্রচলিত শিশু শ্রমের একটি বাস্তব চিত্র। দ্বিতীয় ছবি, একটি ছেলে 2 হাত দিয়ে তার কান চেপে ধরে আছে, তার পাঠীরা তাকে খারাপ কথা বুলিং করছে। তৃতীয় ছবি, একটি ছেলে খাবার টেবিলে বসে এক মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এটি অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন আসক্তির কারণে পরিবার ও বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার চিত্র। চতুর্থ ছবি, একজন নারী আরেকটি অল্প বয়সী মেয়ের দিকে রাগান্বিতভাবে হাত তুলে আছেন। এটি শিশুর এটা ভুল আসছে, এটা শারীরিক হবে, হ্যাঁ, শারীরিক নির্যাতনের একটি চিত্র। তাহলে ছবিগুলো আমরা বর্ণনা করে ফেলেছি। এবার আমরা যাব নিজ পরিবেশে আমার দেখা ও জানা সামাজিক সমস্যার তালিকা তৈরি করি। তাহলে তোমরা কি কি দেখেছো বলো? সামাজিক সমস্যা, মাদকাসক্তি। আমরা আমাদের চারপাশে কিন্তু প্রায় মাদকাসক্তি দেখতে পাই বা উদাহরণ শুনতে পাই। 2 নম্বরে আছে মোবাইল আসক্তি, 3 নম্বরে আছে শিশু শ্রম, 4 নম্বরে আছে বুলিং, 5 নম্বরে আছে বাল্যবিবাহ এবং 6 নম্বরে আছে কুসংস্কার, 7 নম্বর কিশোর অপরাধ, 8 নম্বর নির্যাতন। আচ্ছা, সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধার সৃষ্টি করে। তার মধ্যে মাদক একটি ভয়াবহ সমস্যা। এর ফলে অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতি হয়। মানুষের কর্মক্ষমতা হারায়, চিন্তা শক্তি লোপ পায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আরও কিছু সমস্যার মধ্যে রয়েছে মোবাইল আসক্তি, শিশু শ্রম, শিশু শারীরিক নির্যাতন, বুলিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, কুসংস্কার ইত্যাদি। মোবাইল আসক্তির ব্যাপারে বলবো যে তোমরা আজকাল আমি ঠিক জানি না আমার যে বাচ্চারা আছো, তোমরা যারা পড়ালেখা করছো, তোমাদের মধ্যে মোবাইল আসক্তি আছে কিনা। বর্তমান যুগে দেখা যায় যে বাচ্চারা খুব বেশি মোবাইল অ্যাডিক্টেড। তারা মোবাইল না দেখলে খাবে না, তারা মোবাইল না দেখলে শান্ত থাকবে না, খুব মানে ট্যান্ট্রাম করবে বা আছাড় ফাছাড় করবে। তো আসলে মোবাইল আসক্তি জিনিসটা খুবই খারাপ, যেটা তোমাদের পড়ালেখায় মনোযোগ নষ্ট করে দিবে, তোমাদের স্বাভাবিক জীবনযাপন নষ্ট করে দিবে, পরিবারের কারোর সাথে তোমরা মিশতে পারবে না, দেখবা যে কারোর সাথে দেখা হলে ঠিক মতো কথা বলতে পারছো না। এই জন্য মোবাইল আসক্তি থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করবে। আচ্ছা, এই যে দেখো ওগুলাই বলছে, মোবাইল আসক্তির ফলে শিশুদের পড়ালেখায় অমনোযোগিতা, তারপর মেজাজ খিটখিটে, খাবার অনীহা দেখা যায়, ব্যঙ্গ করে ডাকা, দৈহিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করা, শারীরিক ও মানসিক কষ্ট দেওয়া ইত্যাদি আচরণই বুলিং। এরকম বুলিং এর শিকার শিশু মানসিকভাবে ভেঙে পড়ে। দেখা যায় যে তোমাদের সহপাঠীদের ক্ষেত্রেই বলি, যেমন আসলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের এক একজনকে এক একভাবে বানিয়েছেন। কারো গায়ের রং সাদা, কারো গায়ের রং একটু ডিপ বা কালচে বা শ্যামলা বা কালো, কেউ খুবই শুকনা পাতলা হয়, কেউ আবার অনেক মোটা হয়। তো এগুলা আসলে প্রতিটা সৃষ্টি জীব সুন্দর। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি বা আমাদের সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। আমরা কখনো কারোর শারীরিক গঠন বা তোমার কাউকে মানসিকভাবে কষ্ট দেওয়া, যে ধরো থাকে না ক্লাসে কিছু বাচ্চা যে একটু কম পারে, কোনো একটা কারণে তারা আসলে দেখা যায় যে পেরে ওঠে না, তাকে উলটপালট করে পচা করে কথা বলা, এই ধরনের কোনো কাজ তোমরা করবে না, ঠিক আছে?
তো এখানে কি বলেছে, সে স্বাভাবিকভাবে অন্যের সাথে মিশতে পারে না, নিজেকে লুকিয়ে রাখতে চায়। শ্রমিক হিসেবে শিশুদের দিয়ে কাজ করানো আর একটি সামাজিক ব্যাধি। শিশু তার ন্যায্য অধিকার যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও বিনোদন থেকে বঞ্চিত হয়, এমনকি শারীরিক নির্যাতনেরও শিকার হয়। একইভাবে কুসংস্কার মানুষকে সঠিক পথ থেকে দূরে ঠেলে দেয়। এসব সামাজিক সমস্যা নিরসনে আমাদের সচেতন হতে হবে। আচ্ছা, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করি এবং নিচের ছকে লিখি। তাহলে বাংলাদেশের সামাজিক সমস্যা কি কি আছে? একই ধরনেরই দেখবা তোমরা, মোবাইল আসক্তি, মাদকাসক্তি, শিশু শ্রম, বুলিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, কুসংস্কার, শিশু নির্যাতন। পরের বক্সে যেটা দিয়েছে আমাদেরকে সেটা হলো যে পূর্বের ছকে লেখা সামাজিক সমস্যাগুলোর প্রভাব লিখি। তো প্রভাব কি কি আছে? যেমন ধরো, মাদকাসক্তি, শারীরিক ও মানসিক ক্ষতি হয়, কর্মক্ষমতা কমে যায়। মোবাইল আসক্তি, পড়াশোনায় অমনোযোগিতা, খিটখিটে মেজাজ ও খাবারে অনীহা দেখা দেয়। শিশু শ্রম, শিশু শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের অধিকার থেকে বঞ্চিত হয়। বুলিং, শিশু মানসিকভাবে ভেঙে পড়ে এবং স্বাভাবিকভাবে মিশতে পারে না। আচ্ছা, এরপরে যাব আমরা 100 নাম্বার পৃষ্ঠায়। দেখো কি দিয়েছে, বাল্য বিবাহ। ছবিটা দেখে কি দেখা যাচ্ছে যে এখানে একজন বর মশাই স্টেজে বসে আছেন এবং তার দুপাশে দুজন মুরব্বী বসে আছেন। এপাশে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছে যে হারি এটাই বুঝি আমার ভবিষ্যৎ, তাই না? আর দুজন, এটা গৃহকর্ত্রী হতে পারে, মা, খালা, যে কোনো কেউ হতে পারে, তারা দেখছেন। বাচ্চাটা দেখো কেমন করে কান্না করছে, চোখ দিয়ে একদম পানি বেয়ে বেয়ে পড়ছে। তার 2 হাত চেপে ধরে দেখেই মনে হচ্ছে তার বাবাই হবে, জোর করে তাকে বিয়ের জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বাচ্চাটা কিন্তু বেশ ছোট বাচ্চা। তো এখানে উপরের ছবিটি পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। ছবিটি কিসের? তো ছবিটি কিসের আমরা বুঝলাম, সমাজে। আচ্ছা, এটা হলো আগে যে বক্সটা ছিল সেটারই কিছু পয়েন্টস রয়ে গেছে যেটা তোমাদেরকে বলা হয়নি, দেখে রাখো, প্রয়োজনে তোমরা লিখে নিবে। আচ্ছা, তাহলে এই ছবিটা কিসের? এই ছবিটা হলো বাল্যবিবাহের দৃশ্য, বা মেয়েটির বাবা কি করছেন? মেয়েটির বাবা অল্প বয়সেই তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন। মেয়ে শিশুটি কেন কান্না করছে? পড়াশোনার বয়সে অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ে দেওয়া হচ্ছে বলে সে কান্না করছে। আচ্ছা, বশির মিয়া একজন দরিদ্র কৃষক। তার 3 মেয়ে ও 2 ছেলে। বড় মেয়ে রূপা 6ষ্ঠ শ্রেণীতে পড়তো। তখন তার বয়স 12 বছর। অভাবের কারণে বাবা রূপাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেন। বিয়ের কিছুদিন পরেই শ্বশুরবাড়ি হতে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। এতে করে মেয়েটি মানসিক অশান্তিতে পড়ে। অন্যদিকে সাংসারিক সকল কাজের দায়িত্ব এই অল্প বয়সী মেয়েটির উপর আসে। সে নিজের খাওয়া দাওয়া ও যত্ন নিতে ভুলে যায়। এর মধ্যে রূপা মা হয়। জন্ম নেওয়া শিশুটি অপুষ্টিতে ভোগে। এর কিছুদিন পর অসুস্থ শিশুটি মৃত্যুবরণ করে। এই জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তাকেই দায়ী করে। রূপা এসব সহ্য করতে না পেরে একদিন বাবার বাড়ি চলে আসে। আচ্ছা, তো দেখো পুরোটা ব্যাপার কিন্তু একটা ডিজাস্টার হয়ে গেল। এন্ডিংটা কি খুব সুন্দর কিছু হলো? না হলো তার সংসার, না হলো তার পড়ালেখা। আচ্ছা, এখানে কি বলেছে? বাল্য বিবাহের প্রভাব। তো বাল্য বিবাহের প্রভাব আমরা কিন্তু গল্পেই পড়ে ফেলেছি। কি? মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, অল্প বয়সে সংসারের দায়িত্ব নিতে হয়, যৌতুকের জন্য মানসিক নির্যাতনের শিকার হতে হয়, অল্প বয়সে মাতৃত্বের ঝুঁকি তৈরি হয়, মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। আচ্ছা, আমাদের আশেপাশে কোথাও বাল্যবিবাহ হচ্ছে তা জানতে পারলে আমরা প্রতিরোধ করব। বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। ইমাম বা কাজী সাহেব বিয়ে পড়ান। বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে উঠান বৈঠক বা সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষক বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক শিক্ষা দিবেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে
সাধারণ জনগণকে সচেতন করতে হবে। দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে 1098 and 108। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে 1098 নাম্বারে ফোন করতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে 109 নাম্বারে ফোন করতে হবে। আচ্ছা, উপরের অনুচ্ছেদটি পড়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় লিখি। তো বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কি করতে পারি? পরিবার ও সমাজকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে। চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সজাগ থাকতে হবে। উঠান বৈঠক, মা সমাবেশ, এখানে মাটা আসেনি দিয়ে দিবে, পোস্টার, ব্যানার ও গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা জানব বাল্যবিবাহ রোধে করণীয় দিকসমূহ নিয়ে একটি ভূমিকাভিনয় করি। এটা তোমরা করে নিবে। এখন আমরা যাব 4 নম্বরে, বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম। বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন রকম সংগঠন থাকে, যেমন দেখবা বিভিন্ন স্কাউট দল থাকে, বিভিন্ন রকমের দল থাকে, সাংস্কৃতিক দল থাকে, তারপর ভলেন্টিয়ার একটা গ্রুপ থাকে। তো এগুলো নিয়ে আমরা জানবো। এই যে প্রথম ছবিতে কি করছে? শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাঙ্গণে গোল হয়ে দাঁড়িয়ে আলোচনা করছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ? এটি 6 থেকে 10 বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্লাব দল বা স্কাউট সংগঠনের সাংগঠনিক কাজ। এই ধরনের কাজ কোথায় করা হয়? এই ধরনের কাজ প্রাথমিক বিদ্যালয়ে করা হয়। দ্বিতীয় ছবিতে কি করছে? ছাত্রছাত্রীরা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে। আচ্ছা, এটি কি ধরনের সাংগঠনিক কাজ? এটি শিক্ষার্থীদের বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং বিদ্যালয় পরিচালনায় নিজেদের মতামত প্রকাশের সুযোগ দেওয়ার জন্য ছাত্র সংসদ গঠনের সাংগঠনিক কাজ। এ ধরনের কাজ কোথায় করা হয়? এই ধরনের কাজ বিদ্যালয়ে করা হয়। আচ্ছা, তৃতীয় ছবিতে কি করছে? ছবিতে লিটল ডক্টরস দলের সদস্যরা একজন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ? এটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সাংগঠনিক কাজ। এ ধরনের কাজ কোথায় করা হয়? এই ধরনের কাজ বিদ্যালয়ে করা হয়। আচ্ছা, চতুর্থ ছবিতে কি করছে? ছাত্রছাত্রীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ? এটি পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনমূলক কাজ। এ ধরনের কাজ কোথায় করা হয়? এ ধরনের কাজ বিদ্যালয়ের আঙিনায় বা বাগানে করা হয়। আচ্ছা, তো আমরা ছবিগুলো পড়ে ফেললাম। এবার আমরা যাব 103 নম্বর পৃষ্ঠায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয়ে বিভিন্ন কাজ করা হয়। এইসব কাজ একা করা যায় না, সকলে মিলেমিশে করতে হয়। নিয়ম মেনে সকলে মিলে এ ধরনের কার্যক্রম করাকে সাংগঠনিক কার্যক্রম বলে। সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত হতে পারে। তো আমার বিদ্যালয়ে কি কি সাংগঠনিক কার্যক্রম হয়ে থাকে তার একটি তালিকা তৈরি করি। কি কি হয়ে থাকে? হলো স্টুডেন্ট কাউন্সিল গঠন, স্কাউট কার্যক্রম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা, আর হলো জাতীয় দিবস উদযাপন। আচ্ছা, আমি নাজিফা কাব দলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি সময় মতো কাজ করতে শিখছি, পরস্পরকে সহযোগিতা করতে শিখছি, মানুষের প্রতি সহনশীল হতে শিখেছি। আমি ইহান বৃক্ষরোপণ দলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি পরিবেশ সম্পর্কে সচেতন হতে শিখেছি, দলগতভাবে করলে কাজ সহজেই করা যায় তা শিখেছি, সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে শিখেছি। আমি তপু স্টুডেন্টস কাউন্সিলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি পরমত সহিষ্ণু হতে শিখেছি,
নেতৃত্ব প্রদান করার দক্ষতা অর্জন করেছি, গণতান্ত্রিক আচরণ করতে শিখেছি। আমি আরিশা, খুদে ডাক্তার দলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি মানুষের সেবা করার মানসিকতা অর্জন করেছি, নিজের প্রতি নিজে দায়িত্ব যত্ন নিতে শিখেছি, মানুষের প্রতি সহমর্মী হতে শিখেছি। উপরে নাজিফা, ইহান, তপু ও আরিশার বক্তব্যের আলোকে বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব লিখি। তাহলে এখানে বিদ্যালয়ের সাংগঠনিক কাজের গুরুত্ব কি কি আছে? গুরুত্ব আছে আমাদেরকে সহযোগিতা করতে শেখায়, নেতৃত্ব দানের দক্ষতা বৃদ্ধি করে, দলগতভাবে কাজ করা মানসিকতা গড়ে তোলে, সহনশীলতা ও সহমর্মিতা বৃদ্ধি করে, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা শেখায়। আচ্ছা, এরপর আবার বইতে যাই। উপরের ছকের গুরুত্বের আলোকে আমার নিজের মধ্যে নেতৃত্বের কি কি গুণাবলী দেখতে চাই তার একটি তালিকা তৈরি করি। দায়িত্বশীল ও সৎ হতে চাই, সকলের মতামতকে সম্মান করতে চাই, সহযোগিতাপূর্ণ ও সহমর্মী হতে চাই, দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জন করতে চাই। আচ্ছা হলো, এবার আমরা যাব মানবাধিকার ও আমাদের করণীয়। মানুষ হিসেবে আমেনা বেগম ও অমিত রহমান যে সকল সুযোগ সুবিধা পায় তা বলছে। তাহলে কি কি পায়? আমাদের ছেলে মেয়ে বিদ্যালয়ে পড়াশোনা করে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরা দুজনেই সমান সুযোগ সুবিধা পাই, আমরা আইনের চোখে দুজনেই সমান, আমরা সমাজে সমান মর্যাদা পাই, আমরা নিরাপত্তার সুযোগ সুবিধা ভোগ করি, আমরা কাজের ন্যায্য মজুরি পাই, আমরা নিজ নিজ ধর্ম পালন করতে পারি, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি, আমাদের প্রতি অন্যায় করা হলে আমরা ন্যায় বিচার পেয়ে থাকি, আমাদের সম্পত্তি ভোগ ও সংরক্ষণ করার অধিকার আছে। বিশ্বের সকল মানুষের কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। এই সুযোগ সুবিধাগুলো সুস্পষ্টভাবে জাতিসংঘ মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রতে উল্লেখ করা আছে। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেদে সবার সমান মানবাধিকার রয়েছে। মানুষ মাত্রই এই অধিকার ভোগ করবে, তবে তাতে যেন অন্যের ক্ষতি না হয়। আমিনা বেগম ও অমিত রহমানের সুযোগ সুবিধাগুলো পড়ি এবং তাদের মানবাধিকারগুলোর তালিকা তৈরি করি। আচ্ছা, তাহলে কি কি তালিকা আছে? প্রথমে এটাই দেওয়া আছে শিক্ষার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, আইনের চোখে সমান হওয়ার অধিকার, সমাজে সমান মর্যাদা পাওয়ার অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, কাজের ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার। আচ্ছা, এখন দেখো এরা সকলেই মানবাধিকার রক্ষার জন্য জনগণকে সচেতন করছে। তাহলে কি কি তারা প্লে কার্ড শো করছে? আইন ও নীতিমালা মেনে চলতে হবে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা নিতে হবে, মানবাধিকার সম্পর্কে জানতে হবে, অন্যকে কষ্ট না দিয়ে নিজের মত প্রকাশ করতে হবে, অধিকার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ করা যাবে না, মানবাধিকার সংস্থার কার্যক্রমকে আরো জোরদার করতে হবে, মানবাধিকারের জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে, গণমাধ্যমে মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করতে হবে, মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের 107 নম্বর পেজে কি দিয়েছে? আগের পৃষ্ঠায় মানবাধিকার রক্ষার স্লোগানগুলো পড়ি এবং এর আলোকে মানবাধিকার রক্ষার উপায়সমূহ লিখি। তাহলে উপায়সমূহ কি আছে? আইন ও একটা মিনিট একটু দেখে দেই। ঠিক আছে, তাহলে কি কি আছে? আইন ও নীতিমালা মেনে চলতে হবে, নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানবাধিকার লঙ্ঘিত হলে আইনি সহায়তা নিতে হবে, মানবাধিকার সংস্থার কার্যক্রমকে সহযোগিতা করতে হবে, গণমাধ্যমে মানবাধিকারের গুরুত্ব প্রচার করতে হবে, নারী ও মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। আচ্ছা, এবার দেখো অপু কি বলছে? আমার বাবা পড়াশোনা না করিয়ে কাজে নিয়ে যান। নাজিফা কি বলছে? রাস্তায় নিরাপত্তার অভাবে আমি বাইরে যেতে ভয় পাই। আরিশা, ছেলেদের খেলাধুলার সুযোগ থাকলেও মেয়েদের নেই। ইহান, আমাদের গ্রামের ইটভাটায় একই কাজের জন্য মহিলাকে পুরুষের চেয়ে কম মজুরি দেয়। সাফওয়ান, পাশের বাড়ির এক মহিলাকে যৌতুকের জন্য নির্যাতন করে।
রিদিশা, আমার এক প্রতিবেশী ও তার বোনকে প্রাপ্য সম্পত্তি দেয়নি। এখন এখানে কার কি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আমাদেরকে সেটা নিয়ে বলতে হবে। তো অপু, শিক্ষার অধিকার লঙ্ঘিত হয়েছে। নাজিফা, নিরাপত্তার অধিকার। আরিশা, সমান সুযোগ ও বৈষম্যহীন অধিকারের লঙ্ঘন হয়েছে। ইহান, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে। সাফওয়ান, নির্যাতিত না হওয়ার অধিকার লঙ্ঘন হয়েছে। রিদিশা, সম্পত্তির অধিকার লঙ্ঘিত হয়েছে। আচ্ছা, এবার বলেছে আমার বিদ্যালয় প্রদর্শনীর জন্য পোস্টারে মানবাধিকার রক্ষার স্লোগান তৈরি করি। তাহলে এখানে 4টা স্লোগান তৈরি করতে দিয়েছে। নারী পুরুষ সমান অধিকার, গড়ব আমরা সুন্দর সমাজ। শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধ করি, মানবাধিকার নিশ্চিত করি। বৈষম্য নয়, সমতার সমাজ চাই। যৌতুক, নির্যাতন ও কুসংস্কার দূর করি, মানবাধিকারের সম্মান করি। আচ্ছা, এই অধ্যায়টা বেশ বড়। অবশেষে আমরা অনুশীলনীতে আসতে পেরেছি। তো অনুশীলনীতে আমাদের সঠিক উত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন। প্রথমেই আমরা যাব সঠিক উত্তরে। ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার? এটা হলো রাজনৈতিক অধিকার। নিচের কোনটি বুলিং এর উদাহরণ? ব্যঙ্গ করে ডাকা। আচ্ছা, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে। স্টুডেন্টস কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব প্রদান করার দক্ষতা অর্জন করা যায়। আমি স্বাধীনভাবে মত প্রকাশ করি, এটা আমার মানবাধিকার। সমাজে সমান মর্যাদা পাওয়া একটি মানবাধিকার। সত্য, 18 বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোটদানের যোগ্যতা অর্জন করে। সত্য, সামাজিক সমস্যা সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে। মিথ্যা। আচ্ছা, নাগরিক অধিকার বলতে কি বোঝো? রাষ্ট্র তার নাগরিকদের যেসব সুযোগ সুবিধা ও স্বাধীনতা প্রদান করে এবং যা আইন দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত থাকে তাকে নাগরিকের অধিকার বলে। যেমন শিক্ষার অধিকার, ভোটাধিকার, মত প্রকাশের অধিকার ও ন্যায় বিচার পাওয়ার অধিকার। মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব হলো মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করে, কর্মক্ষমতা হ্রাস পায়, চিন্তা শক্তি ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। শিশুর উপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। শিশুর উপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব নিচে দেওয়া হলো। পড়াশোনায় অমনোযোগিতা সৃষ্টি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, খাবারের প্রতি অনীহা দেখা দেয়। আচ্ছা, এবার বর্ণনামূলক প্রশ্ন। বাল্যবিবাহ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। এটি মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধের উপায়গুলো নিচে দেওয়া হলো। পরিবার ও সমাজের মানুষকে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এ বিষয়ে সচেতন করতে হবে। বিয়ের আগে জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র দেখে ছেলে মেয়ের সঠিক বয়স যাচাই করতে হবে। ইমাম ও কাজী সাহেবকেও বয়স যাচাই করে বিয়ে নিবন্ধন করতে হবে। আচ্ছা, চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সতর্ক থাকতে হবে এবং কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে তা বন্ধে উদ্যোগ নিতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষা দিতে হবে এবং মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। উঠান বৈঠক, মাস সমাবেশ, আলোচনা সভা, পোস্টার, ব্যানার, লিফলেট, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে বাল্যবিবাহ বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোথাও বাল্যবিবাহের খবর পেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে এবং প্রয়োজন হলে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে 1098 নম্বরে ফোন করতে হবে। পরিবার, বিদ্যালয়, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি রোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। তাহলেই শিশুদের সুন্দর জীবন ও দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। আচ্ছা, এরপর আছে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো বর্ণনা করো। মানবাধিকার হলো মানুষের জন্মগত ও মৌলিক অধিকার। পৃথিবীর প্রতিটি মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে।
শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার ও ধর্ম পালনের স্বাধীনতা মানবাধিকারের অন্তর্ভুক্ত। মানবাধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, বরং আমাদের সবার দায়িত্ব। মানবাধিকার নিশ্চিত হলে সমাজে শান্তি, ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠিত হয়। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো হলো মানবাধিকার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। আইন ও নীতিমালা মেনে চলতে হবে এবং অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নারী, পুরুষ, ধনী, গরিব, শিশু, বয়স্ক, ধর্ম ও ভেদে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সকলকে সমান মর্যাদা দিতে হবে। মেয়েদের শিক্ষা, নিরাপত্তা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে এবং শিশু শ্রম, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করতে হবে। অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে নিজের মতামত প্রকাশ করতে হবে এবং মতের ভিন্নতা থাকলেও সহনশীল আচরণ করতে হবে। কোনো ব্যক্তি অন্যায়, নির্যাতন বা বৈষম্যের শিকার হলে তার পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজন হলে আইনি সহায়তা নিতে হবে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে সবাই নিরাপদ ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। মানবাধিকার রক্ষা একটি সভ্য ও মানবিক সমাজ গঠনের পূর্ব শর্ত। তাই আমাদের সবাইকে মানবাধিকার সম্পর্কে সচেতন হতে হবে, অন্যের অধিকারকে সম্মান করতে হবে এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। রাষ্ট্র ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার রক্ষা করা সম্ভব। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টাও হয়ে গেল। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা কি উপকৃত হও কিনা, বা তোমরা কোনো মডিফিকেশন চাও কিনা, এনিথিং তোমরা সবকিছু আমাকে জানাতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।